আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছো। আমি মোহাম্মদ শামীম লস্কর, প্রভাষক ও বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা ও মার্কেটিং ডিপার্টমেন্ট, শহীদ পুলিশ স্মৃতি কলেজ। আজ আমি শহীদ পুলিশ স্মৃতি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের অংশীদারি অধ্যায়ের যতটুকু পড়ানো বাকি ছিল সেই সব টপিকস নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই আমার সাথেই থাকবে। তোমাদের 136 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের 33 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়ানো হয়েছিল। আজ তার বাকি অংশটা ইনশাল্লাহ শেষ করব। তো আশা করি সবাই ভালো আছো, সবার সাথে বই আছে, বই বের করো। তোমাদের সাথে আশা করি সবার বই আছে, বই বের করো। দেখো পেজ নম্বর এখানে উল্লেখ করা আছে, তোমরা পেজ নম্বরটা বের করো। শহীদ পুলিশ স্মৃতি কলেজ 134 থেকে পেজ নম্বর অবশ্যই বাড়বে। এখানে একটু হয়েছে 134 থেকে 139 পৃষ্ঠা পর্যন্ত আজ আমি তোমাদের আলোচনা করব। তো সে পর্যন্ত সাথে থাকো। দেখো আজকে আলোচনার কি কি বিষয় রয়েছে সেগুলো একটু খেয়াল করো। অংশীদারের প্রকারভেদ। ইতিপূর্বে অংশীদারি ব্যবসার প্রকারভেদটা আমি আলোচনা করেছি, এখন আলোচনা করব অংশীদারের প্রকারভেদ, ক্লাসিফিকেশন অফ পার্টনার। তারপর অংশীদারের চুক্তিপত্র, অংশীদারিদের যে চুক্তিপত্র, এই চুক্তিপত্র কি, চুক্তিপত্র এটা 138 পৃষ্ঠায় তোমাদের বইয়ে দেওয়া আছে। এবং একটা নমুনা পার্টনারশিপ যে ডিড, চুক্তিপত্রের যে একটা ডিড, সেটা একটা নমুনা দেখাবো, বিষয়বস্তু সহ নমুনাটা আমি তোমাদের দেখাবো। তো এই হচ্ছে যে মূলত আলোচনার বিষয়। তো শুরু করা যাক। আজকে প্রথমেই আমি যেটা আলোচনা করব সেটা হলো অংশীদারের প্রকারভেদ। তোমরা জানো অংশীদারি ব্যবসা 1932 সালের আইন অনুযায়ী পরিচালিত এবং গঠিত। এই আইনের 4 ধারায় বলা হয়েছে, সকলের দ্বারা, সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত কারবারের মুনাফা নিজেদের মধ্যে বন্টনের নিমিত্তে যে কারবার করে থাকে তাকে অংশীদারি কারবার বলে বা অংশীদারি ব্যবসা বলে। ঠিক এই অংশীদারি ব্যবসা করতে গেলে বিভিন্ন ধরনের অংশীদার এই ব্যবসায় লক্ষ্য করা যায়। সবাই 135 পৃষ্ঠাতে দেখো। তো অংশীদারের যে প্রকারভেদটা রয়েছে সেটা আমরা আগে একটা দেখে নেব যে কোন কোন ধরনের অংশীদার আমরা লক্ষ্য করে থাকি। দেখো এখানে যে সমস্ত অংশীদারের কথা বলা হয়েছে সেগুলো হলো সক্রিয় বা সাধারণ অংশীদার, তারপর এই 9 ধরনের অংশীদার, সক্রিয় বা সাধারণ অংশীদার, তারপর নামমাত্র বা ঘুমন্ত নিষ্ক্রিয় অংশীদার, তারপর নামমাত্র অংশীদার, প্রতিবন্ধ অংশীদার, পার্টনার অফ স্টুপেল, তারপর ওয়ার্কিং পার্টনার যেটা হচ্ছে যে কর্মী অংশীদার, কাজ করার বিনিময়ে কাজ একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট পেয়ে থাকে, মুনাফাভোগী অংশীদার, আচরণ অনুমিত অংশীদার। তো এগুলো হচ্ছে যে অংশীদারি ব্যবসার অংশীদারদের ধরন। এগুলোর ডিটেলসে এখন আমি আলোচনা করব। এটা একটু বড় করে আমি এই সংজ্ঞাগুলো পড়াবো, তোমরা একটু সংজ্ঞাগুলোর দিকে খেয়াল রাখো এবং একটু জানো যে আসলে কোন অংশীদার কেমন, কোন অংশীদারের ধরনটা কেমন, ইত্যাদি ইত্যাদি। তো প্রথম যেটা আলোচনা করব সেটা কি, সাধারণ অংশীদার। এইটা প্রথমে আলোচনা করব। দেখো সাধারণ অংশীদার হলো ব্যবসায় মূলধন বিনিয়োগ করবে, পাশাপাশি ব্যবসা পরিচালনা অংশগ্রহণ করবে, মানে জেনারেল পার্টনার যারা থেকে থাকে ব্যবসা প্রতিষ্ঠানে তাদেরকে আমরা সাধারণ অংশীদারি ব্যবসা বলবো। এ ধরনের অংশীদারের কিন্তু কতকগুলো সুবিধা রয়েছে। তারা টাকা পয়সা দেয়, ব্যবসায় লাভ লোকসান যাই হোক সেটা বহন করে এবং তারা কার্যে অংশগ্রহণ করে। এটা মূলত সাধারণ অংশীদারের একটা বিষয় গেল। দ্বিতীয়ত ঘুমন্ত অংশীদার।
এখন সাধারণ অংশীদারি ব্যবসায় যে অংশীদারি ব্যবসার মূলধন বিনিয়োগের পাশাপাশি ব্যবসা পরিচালনা অংশগ্রহণ করে তাকে সাধারণ বা সক্রিয় অংশীদার বলে। ব্যবসায় লাভ ক্ষতির পাশাপাশি এরা চুক্তি অনুযায়ী বিশেষ সুবিধা ভোগ করতে পারে, তবে এদের দায় অসীম থাকে। এ ধরনের অংশীদারের সংখ্যাই কিন্তু আমাদের অংশীদারি ব্যবসায় বেশি লক্ষ্য করা যায়। তারপর 2 নম্বর দেখো, নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার। নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার বা সুপ্ত অংশীদার আরেকটা নাম আছে সুপ্ত অংশীদার। এগুলো স্লিপিং, সাইলেন্ট, ডোরমেন্ট পার্টনার, এগুলো কথা বলা হয় যায়, ইনঅ্যাক্টিভ, বিভিন্ন নামে এদেরকে ডাকা যায়। তো এই অংশীদারি ব্যবসায়ের প্রধান যে বৈশিষ্ট্যটা সেটা হলো ব্যবসায় মূলধন সরবরাহ করে কিন্তু পরিচালনায় কোনোভাবে অংশগ্রহণ করে না। ঠিক আছে, এটা হচ্ছে যে ঘুমন্ত, নিষ্ক্রিয়, সুপ্ত অংশীদার হিসেবে গণ্য। এখন যে অংশীদারি ব্যবসায়ের মূলধন বিনিয়োগ করে, লাভ লোকসান বহন করে কিন্তু অধিকার থাকা সত্ত্বেও ব্যবসায়ের পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে না, তাকে নিষ্ক্রিয় অংশীদার বলা হয়। এদেরকে ঘুমন্ত বা সুপ্ত অংশীদারও বলা যেতে পারে। এরা অন্য অংশীদারের উপর আস্থা রেখে তাদের উপর নির্ভর করে থাকে এবং তারা ব্যবসা পরিচালনা অংশগ্রহণ করে না বলে এদের দায় সীমিত হয়। মানে এরা কাজ করে নাই, কোনো পরিচালনা অংশগ্রহণ কতটুকু লাভ লোকসান হয়েছে সেটাও জানে না, দেন এদের রেসপন্সিবিলিটি একটা সীমিত আকারে থাকে। ব্যবসা থেকে এরা অব্যাহতি নিতে চাইলে অন্যান্য অংশীদারদের মতো বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন হয় না। তারা ব্যবসায়ের কোনো অংশীদারের কাজের জন্য এরা তৃতীয় পক্ষের কাছে দায়ও থাকে না। এগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। সেটা হলো কি, যদি এরা অব্যাহতি নিতে চায় তাহলে গণবিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন পড়ে না, এইটা একটা বিষয়। আর একটা বিষয় হলো অন্য কোনো অংশীদারদের জন্য এরা তৃতীয় পক্ষের কাছে দায়ী থাকে না, কারণ এরা ঝামেলার মধ্যেই পোহাতে চায় না। এ ধরনের অংশীদার কিন্তু আমাদের দেশে প্রচুর পরিমাণে রয়েছে। এর পরবর্তীতে নামমাত্র অংশীদার। এবার কোন ধরনের অংশীদার? নমিনাল পার্টনার যারা আছে, সেটা হলো মূলধন এরা এই জাতীয় অংশীদারি ব্যবসায়ীগণ মূলধনে বিনিয়োগ করে না, পরিচালনা অংশও নেয় না, শুধু মুনাফার বিনিময়ে নাম ব্যবহারের অনুমতি দেয়। অর্থাৎ আগে যে একটা বললাম সাধারণ অংশীদারি টাকা দেয় কাজ করে, ঘুমন্ত অংশীদার টাকা দেয় কাজ করে না। আবার নামমাত্র অংশীদার টাকাও দেয় না, কাজও করে না, তাহলে সে আবার কোন ধরনের অংশীদার? এটা তোমাদের মাঝে আসতে পারে। তো এটা হলো সেই ধরনের অংশীদার যারা হচ্ছে যে ব্যবসা করতে যে মূলধন দিবে না, পরিচালনা অংশও নেবে না, শুধু মুনাফার বিনিময়ে কারবারে নাম ব্যবহারের সুযোগ দেবে। এমন অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান করতে গেলে কারো নাম ব্যবহারের প্রয়োজন হয়। দেখা যাচ্ছে যে তার পার্টনার হিসেবে তার নাম ব্যবহার করলে ব্যবসা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং মুনাফার পরিমাণ বেড়ে যাচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে। সুতরাং সেক্ষেত্রে ব্যবসায়ীরা চাইবেই যে এরকম একজন ব্যক্তি এখানে মডেল হিসেবে আনা হোক, যাতে তার বিনিময়ে আমরা পণ্যটা ব্যাপক পরিমাণে বাজারে মার্কেটিং করতে পারি, বাজারজাতকরণ করতে পারি। এটা গেল নামমাত্র অংশীদার। তারপর আপাত দৃষ্টিতে অংশীদার। নামমাত্র অংশীদারের কিন্তু উদ্দেশ্য থাকে তাকে নামের অংশীদার হিসেবে নেওয়া হয়। এরূপ অংশীদার চুক্তির অনুযায়ী মুনাফার অংশ পায়। এক্ষেত্রে তাদের দায় সাধারণ অংশীদারের মতো অসীম নয়। কোনো ব্যক্তির অংশীদারকে সরল বিশ্বাসে সাধারণ অংশীদার মনে করে উক্ত ব্যবসায় যদি ঋণ দেয় বা এরূপ ঋণের জন্য অন্যান্য অংশীদাররা কিন্তু দায়ী থাকে না। উক্ত ব্যক্তি, নামমাত্র ব্যক্তি ওই কারবারের ওই ঋণের জন্য দায়ী থাকে। এরপরে দেখো আপাত দৃষ্টিতে অংশীদার। আপাত দৃষ্টিতে অংশীদার আবার কি? মনে হচ্ছে যে আপাত দৃষ্টিতে যে পার্টনার, সেটা হলো এ ধরনের অংশীদারি ব্যবসায়ীদের প্রধান ব্যাপারটা হচ্ছে যে ব্যবসা থেকে তারা রিটায়ার্ড বা অব্যাহতি নেওয়ার পর মূলধন ফেরত না নিয়ে তার ঋণ হিসেবে রেখে দিয়ে ব্যবসায়ের সুদ খায়, মানে ব্যবসা থেকে সুদ গ্রহণ করে। এগুলোকে আপাত দৃষ্টিতে অংশীদার বলা হয়। এমন অনেক ব্যবসা বা ব্যক্তি রয়েছে, তারা কি করে, ব্যবসা থেকে তাদের লাভের সহ পার্টনারের যে অংশ বা যে পরিমাণ ভাগ পাওয়ার কথা সেখানে অবসর বা অব্যাহতি নেওয়ার পরও তারা মূলধন কারবারে আর ফেলে রাখে না। তারা কি করে, সেখান থেকে তাদের টাকাটা ঋণ হিসেবে কারবারে দিয়ে থাকে। এতে ব্যবসার যদি লাভ হয় সেই লাভের পরিমাণ তারা না নিয়ে বলে যে আমাদের একটা ফিক্সড ইন্টারেস্ট রেটে, নির্ধারিত রেটে আমাদের সুদ দিতে হবে। সুদ ও মুনাফার পার্থক্য কিন্তু বলে রাখি এটাই, সেটা হলো
যদি পূর্ব থেকে নির্দিষ্ট কোনো কিছু করে দেয়া থাকে সেটাকে আমরা সুদ বলি। যেমন ব্যাংক সুদ দেয়, কারণ তাদের পার্সেন্টেজ আগেই নির্ধারণ করে দেয়। বাংলাদেশে যত ব্যাংক রয়েছে সে সমস্ত ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে আসে, কারণ নিজেরাই ঋণ নিয়ে আসে বাংলাদেশ ব্যাংক থেকে, সব ব্যাংকই নিয়ে আসে একটা নির্দিষ্ট ইন্টারেস্ট রেটের বিনিময়ে এনে তার অধীনস্থ সমস্ত ব্যাংকে কি ব্যাংক তারা বিভিন্ন মক্কেলদেরকে সুদ প্রদান করা, আমানত প্রদান করা, আমানত গ্রহণ করে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে তারা হচ্ছে যে ঋণ প্রদান করে থাকে। সেটা বলো ইসলামী ব্যাংক হতে পারে, সেটা বলো ফার্স্ট সিকিউরিটি ব্যাংক হতে পারে, সেটা বলো সোনালী ব্যাংক হতে পারে, এনি আদার কাইন্ড অফ ব্যাংক, এভরি অল আর ব্যাংকিং মেনটেইন বাই রুলস অফ বাংলাদেশ ব্যাংক। তারা কি করবে, বাংলাদেশ ব্যাংকের রুলস বা রেগুলেশনটা যা আছে সেটা ফলো করে তারা ব্যবসা করে যাবে। তাহলে আর মুনাফাটা কি? যদি কোনো ব্যাংক বলে থাকে যে আমাদের তো আপনাদের যে টাকাটা আমরা দিব, সে টাকাটার নির্ধারিত একটা ইন্টারেস্টের হার উল্লেখ যদি না করে, যে 9%, 10% হারে আপনাকে সুদ দিতে হবে, এ ধরনের কথা যদি উল্লেখ না করে, সে সমস্ত ব্যাংকে আমরা সুদমুক্ত ঋণ হিসেবে গণ্য করতে পারি। আই থিঙ্ক সো, আমার মনে হয় বাংলাদেশে এরকমের ব্যাংক নেই। তুমি যে ব্যাংক থেকেই লোন নিতে যাও না কেন, তারা যেভাবেই লেখুক না কেন, তারা কি করবে, এটাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট মানে ইন্টারেস্টের রেট উল্লেখ করে দিয়ে দিবে। তবে কিছু কিছু ব্যাংক ব্যতিক্রম কাজ করলেও সেরকমের সচরাচর দেখা যায় না। ওকে, এটা গেল আপাত দৃষ্টিতে অংশীদার, যে তারা আছে যে ঋণদাতা হিসেবে বা পাওনাদার হিসেবে থাকে, তারা ব্যবসায়ের দায় দেনার জন্য তৃতীয় পক্ষের কাছে কিন্তু দায়ী থাকে না। এরপর আছে প্রতিবন্ধ অংশীদার, পার্টনার বাই স্টগল। সেটা কী রকমের? এ ধরনের অংশীদারগণ কাউকে অংশীদারি হিসেবে পরিচয় দেয় এবং সে বিষয়ে সে মৌনতা অবলম্বন করে। মানে অন্য কোনো অংশীদার যদি তাকে অংশীদার হিসেবে পরিচয় করিয়ে দেয়, সে কোনো কথা বলে না, সে মৌনতা দেয়, মৌনতা দেয় যে হ্যাঁ আমি আছি বা নেই, এটা কিছুই বলে না। অর্থাৎ আর একটু খোলাসা করে বলি, ব্যবসায়ের অংশীদারগণ কোনো ব্যক্তিকে যদি অংশীদার হিসেবে পরিচয় করে দেয় আর সে তা জেনেও মৌনতা অবলম্বন করে, তাকে আমরা প্রতিবন্ধ অংশীদার হিসেবে গণ্য। এর প্রচারণার কারণে কেউ ব্যবসায় ঋণ দিলে প্রতিবন্ধ অংশীদার সাধারণ অংশীদারের নিকট ন্যায় দায়বদ্ধ হবে। অর্থাৎ যদি কেউ এভাবে প্রচারিত হয়ে যে কারবারের ওখান থেকে লোন নেওয়ার জন্য তৃতীয় পক্ষের নিকট দায়ী থাকে, যে কাজটা করবে সে কাজটাই 136 পৃষ্ঠায় দেখো, 136 পৃষ্ঠাতে দেওয়া আছে, এটাকে প্রতিবন্ধ অংশীদার হিসেবে গণ্য করা হবে। আমি পয়েন্টগুলো লিখে দিচ্ছি তোমাদের বোঝার জন্য, তোমরা একটু তোমাদের বইয়ে দেখো, এই পয়েন্টগুলো দেওয়া আছে 136 পেজ। এরপর দেখো কর্মী অংশীদার, ওয়ার্কিং পার্টনার যেটা বলে, এ ধরনের অংশীদার যে অংশীদার মূলধন বিনিয়োগ না করে শুধু শ্রম দেন, শ্রমিক কর্মী অংশীদার, বিভিন্ন কাজে তারা হচ্ছে যে কী করে, অংশগ্রহণ করে। আর একটু সহজ করে বলি, যে অংশীদার ব্যবসায়ের মূলধন বিনিয়োগ না করে চুক্তি অনুযায়ী নিজস্ব শ্রম, মেধা, দক্ষতাকে ব্যবহার করে, তাকে কর্মী অংশীদার বলে। এরা অন্য অংশীদারের মতো লাভ লোকসান অংশগ্রহণ করে, এদের দায় অসীম। অবশ্য ব্যবসা পরিচালনার জন্য এদেরকে নির্দিষ্ট হারে বেতন বা লাভের অংশ দেওয়া হয়। সাধারণত সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনার জন্য এরূপ অংশীদার নেওয়া হয়ে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, কর্মী অংশীদার বলতে এটাই আমরা বুঝব। তারপর দেখো নাবালক অংশীদার নামে রয়েছে, সেটা দেখা যাচ্ছে না। কর্মী অংশীদারের পরে আমরা দেখব যে সীমিত বা পরিমিত অংশীদার। সেটা কী রকমের সীমিত বা পরিমিত অংশীদার? অর্থাৎ এ ধরনের অংশীদার চুক্তি অনুযায়ী মূলধন দ্বারা সীমাবদ্ধ দায় বহনকারী। আরও সহজ করে বলি, যে অংশীদার দায় চুক্তি অনুযায়ী বা আইনগত কারণে মূলধন দ্বারা সীমাবদ্ধ থাকে এবং পরিচালনা অংশগ্রহণ করে না, তাকে সীমিত বা সীমাবদ্ধ অংশীদার বলে। এরা ব্যবসা থেকে চুক্তি অনুযায়ী লাভ লোকসান ভোগ করে থাকে, কিন্তু ঠিক আছে, ভোগ করে। তাদের দায় বিনিয়োগকৃত মূলধন পর্যন্ত বা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত সীমাবদ্ধ থাকে। ব্যবসা থেকে তারা কোনো মূলধন উত্তোলন করতে পারে না, আবার কোনো ঋণও নিতে পারে না। এটা একটা পয়েন্ট যে তোমরা নোটিট, যে তারা মূলধনও উত্তোলন করতে পারবে না বা ঋণও নিতে পারবে না। এরূপ অংশীদারের মস্তিষ্ক বিকৃতি, মৃত্যু বা দেউলিয়ার কারণে আবার কারবার বিলুপ্ত হবে না। তাহলে এ আবার কারা? এগুলো কোন ধরনের অংশীদার? অর্থাৎ
এ ধরনের চুক্তি অনুযায়ী সম্মতিতে নাবালক যদি কোনো অংশীদারের সন্তান বেঁচে থাকে, যদি অংশীদার মারা যাওয়ার পর, তাহলে নাবালককেও সকলের সম্মতিতে এ ধরনের সীমিত বা পরিমিত অংশীদার হিসেবে তাদেরকে সুযোগ দেওয়া থাকে। তো সেখানে চুক্তিতে উল্লেখ থাকে এটাই যে তারা চুক্তির শর্ত অনুযায়ী তারা কি করবে, প্রতিষ্ঠানের মুনাফা কিছু অংশ লাভ লোকসানটা আনুপাতিক হারে ভোগ করবে। এটা গেল সীমিত বা সীমাবদ্ধ অংশীদারের কথা। এরপর মুনাফাভোগী অংশীদার, সেটা আবার কী রকমের? যে সমস্ত অংশীদার মুনাফা ভোগ করে, অর্থাৎ তার আগে আমি আচরণ অনুমিত অংশীদারের কথাটা বলে নিই। মুনাফাভোগী অংশীদারের কথাটা আমি বলবো শুধু প্রফিট নেবে, লাভ নেবে, এটা চুক্তি অনুযায়ী হতে হবে। অর্থাৎ এ ধরনের অংশীদার, আমি একটু বইয়ের নিচে যে দেখাই, এ ধরনের অংশীদার বিভিন্ন ধরনের চুক্তিতে উল্লেখ করে বিভিন্ন টাইপের হতে পারে। এ দেখো, যেসব অংশীদার ব্যবসায়ের চুক্তির শর্ত অনুযায়ী শুধু মুনাফা ভোগ করবে এবং কোনো লাভ লোকসান ভোগ করবে না, তাকে মুনাফাভোগী অংশীদার বলবো। এরপরে আসা যাক আচরণ অনুমিত অংশীদার। সেটা কী রকমের? আচরণ অনুমিত অংশীদার সেটাকেই বোঝানো হয়েছে যে সমস্ত অংশীদার তাদের আচার আচরণে, কথাবার্তায় চিন্তা করবে এবং এই মর্মে বলবে যে আমরা অংশীদার, অর্থাৎ লাভ লোকসান যাই হোক না কেন তারা তাতে অংশগ্রহণ করবে, সেটাই মূলত আচরণ অনুমিত অংশীদার। অর্থাৎ আরেকটু খোলাসা করে যখন আমি বলবো, সেটা হলো এ ধরনের অংশীদার না হয়ে আচার আচরণ কথাবার্তায় নিজেকে অংশীদার হিসেবে পরিচয় করিয়ে দেয়। অর্থাৎ আমি আরেকটু সুন্দর করে বলতে চাচ্ছি, যখন কোনো ব্যক্তি ব্যবসায়ের অংশীদার না হয়েও কথাবার্তা আচার আচরণ দ্বারা নিজেকে অংশীদার হিসেবে পরিচয় দেয়, তখন তাকে আচরণ অনুমিত অংশীদার আমরা হিসেবে বলবো। কিন্তু এরূপ ব্যক্তি ব্যবসার কোনো অংশীদার নয়, তৃতীয় পক্ষ এরূপ আচরণে প্রভাবিত হয়ে যদি কাউকে ঋণ প্রদান করে বা কোনো চুক্তিবদ্ধ হয়, তাহলে সে বিষয়ে ওই ব্যক্তি ব্যক্তিগতভাবে দায়ী থাকবে। এর জন্য ব্যবসায়ে কোনো পার্টনার বা অংশীদার এর জন্য কোনো দায়ী থাকবে না। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এইগুলোই ছিল মূলত অংশীদারি ব্যবসার অংশীদার যারা রয়েছে তাদের প্রকারভেদ। আমরা 9 ধরনের অংশীদারদের আজকে সম্পর্কে জানলাম। তোমাদের পরীক্ষাতে জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নে এই বিষয়গুলো আসে, তোমরা এখানে এগুলো পড়বে এবং দেখবে। তো আমি আলোচনার যে টপিকগুলো ছিল তার মধ্যে প্রথম ছিল অংশীদারের প্রকারভেদ, সেটা আমরা শেষ করলাম। এখন দেখো যেটা আলোচনা করব, অংশীদারি চুক্তিপত্র। তোমরা বই বের করো 138 পৃষ্ঠায়, অংশীদারি চুক্তিপত্র 138 পৃষ্ঠায় বের করছো? ভেরি গুড, বের করো 1.8। দেখো আমি এখানে একটা ছবি দিয়েছি অংশীদার, এটা যদিও স্পষ্ট মনে হচ্ছে না, তারপর আমি বলি এটা হচ্ছে অংশীদারি ব্যবসায়ের একটা চুক্তিপত্র। এখন চুক্তিপত্র কি, এটা আমাদের জানতে হবে। চুক্তিপত্র হচ্ছে যে একটা লিখিত দলিল, যে দলিলে অংশীদারদের মধ্যকার যাবতীয় বিষয়াশয় সম্পর্কে এখানে উল্লেখ থাকে। অর্থাৎ আরও সহজভাবে বলতে গেলে, যে দলিলে অংশীদারদের ব্যবসায়ের উদ্দেশ্য, পরিচালনা পদ্ধতি, অংশীদারদের দায়িত্ব, কর্তব্য, অধিকার, বিরোধ মীমাংসা পদ্ধতি প্রভৃতি বিষয়বস্তু তুলে ধরা হয়, তাকে অংশীদারি চুক্তিপত্র বলে। এখানে তোমাদের বইয়ে দেখো 138 পৃষ্ঠায় কয়েকজন রাইটারের সংজ্ঞা দেওয়া আছে। আমি এখানে একটা চুক্তিপত্রের নমুনা দেখিয়েছি, সেটা তোমরা দেখলে। এইটা জানার আগে আমাদের অংশীদারি চুক্তিপত্র কি আর চুক্তিপত্র কি এ সম্পর্কে তোমাদের আগে ধারণা থাকতে হবে। চুক্তি হলো, চুক্তির লিখিত রূপকে চুক্তিপত্র বলে। অর্থাৎ যদি কোনো চুক্তি, কোনো বিষয়ে একমত হয়েছে 2 জন বা 3 জন, সে বিষয়ে যদি লিখিত নিই, সেটা হচ্ছে যে চুক্তিপত্র। আবার অংশীদারি চুক্তিপত্র কি? অংশীদাররা যখন ব্যবসায়ের চুক্তির লিখিত আকারে কোনো বিষয়ে একমত হয় এবং সেটা লিখিত আকারে থাকে, তখন উক্ত চুক্তিপত্রকে বা লিখিত পত্রকে অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র বলা হয়। এটা তোমরা মনে রাখবে, ঠিক আছে? এখন এমসি শুক্লা কিন্তু চুক্তিপত্রের সংজ্ঞা দিয়েছে। 2 জন মনীষীর সংজ্ঞা আমরাই বলতেছি, তোমরা একটু নোট ডাউন করে নাও। সেটা হলো সিবি গুপ্ত বলেছে, A written agreement of partnership is known as partnership deed or articles of partnership। অর্থাৎ বাংলায় বলতে গেলে অংশীদারি চুক্তির লিখিত রূপকে অংশীদারি চুক্তিপত্র বলে। অংশীদারি চুক্তির লিখিত রূপকে অংশীদারি চুক্তিপত্র বলে। সুন্দর কথা বলেছে।
অধ্যাপক হ্যানসন অর্থাৎ প্রফেসর হ্যানসন যেটা বলেছে, অংশীদারি চুক্তিপত্র হচ্ছে এমন একটি দলিল যাতে একটি ব্যবসায়ের অংশীদারদের স্ব অবস্থান এবং সুস্পষ্টভাবে তুলে ধরা হয়। আবার বলছি, অংশীদারি চুক্তিপত্র হচ্ছে এরূপ একটা দলিল যাতে একটি ব্যবসা অংশীদারের স্ব অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরা হয়। এটা হচ্ছে যে প্রফেসর হ্যানসন বলেছেন। তার ইংরেজি সংজ্ঞাটা হলো, ডিড অফ পার্টনারশিপ ইজ এ ডকুমেন্ট drawn up to clarify that respective position of the partner in a business. আমি আবার বলতেছি, ডিড অফ পার্টনারশিপ ইজ এ ডকুমেন্ট ড্র আপ টু clarify that or article respective person of the partner in a business. সুতরাং চুক্তিপত্র বলতে অংশীদারি চুক্তিপত্র আইনে অনুযায়ী লিখিত হওয়া অবশ্যই উচিত। তাই আইন অনুযায়ী একটি লিপিবদ্ধ করা হলে ভবিষ্যৎ বিভিন্ন সমস্যা সমাধানে এটা আমাদের কাজে লাগে। এখন চুক্তিপত্রের বিষয়বস্তু, চুক্তিপত্রের বিষয়বস্তুতে কি কি থাকে এটাও আমাদের আলোচনার টপিকস একটা ছিল। চুক্তিপত্রের বিষয়বস্তুতে কি থাকে এটাও আমি জানবো। এখন চুক্তিপত্র আগেই বলা হয়েছে যে এমন কিছু অভ্যন্তরীণ পরিচালনা, কর্মীদের দায় দায়িত্ব, অংশীদারদের দায় দায়িত্ব, বিরোধ মীমাংসা পদ্ধতি, এভরিথিং সব কিছু উল্লেখ থাকে। সেখানে কি কি বিষয় উল্লেখ থাকে একটু দেখে নাও। অংশীদারদের নাম, ঠিকানা, ব্যবসায়ের প্রকৃতি, উদ্দেশ্য, আওতা, ব্যবসায়ের মেয়াদ, স্থায়িত্বকাল, অংশীদারদের মোট মূলধনের পরিমাণ, ব্যবসায়ের কার্যক্রম, বিস্তৃত, বর্তমান, ভবিষ্যৎ ঠিকানা, তারপর হচ্ছে যে সম্ভাব্য, অর্থাৎ এটা থাকে বর্তমান এবং ভবিষ্যৎ সম্ভাব্য কোথায় কার্যক্রম পরিচালনা করতে পারে তার ঠিকানা, অংশীদারদের নাম, ঠিকানা, পেশা, ব্যবসা পরিচালনা সম্পর্কে বিস্তারিত বিবরণ, ব্যবসার সুনামের মূল্যায়ন পদ্ধতি, অংশীদারদের প্রত্যেক প্রদত্ত পুঁজির পরিমাণ ও তা পরিশোধ পদ্ধতি, ব্যবসায়ের অতিরিক্ত পুঁজি বিনিয়োগ, এই বিষয়গুলো কিন্তু চুক্তিপত্রে থাকে। এছাড়াও অংশীদারগণ হতে কোনো অর্থ উত্তোলন করতে পারবে কি না, পারলে কে কত, তা কী হারে, সেটি নির্দিষ্ট পরিমাণ, ব্যবসায় লাভ লোকসান বন্টন পদ্ধতি, মূলধন উত্তোলিত অর্থের উপর সুদ ধরা হবে কি না, তা কী হারে ইত্যাদি উল্লেখ, যে ব্যাংক হিসাবে খোলা হবে তার নাম, ঠিকানা, হিসাবের ধরন, হিসাব, ব্যাংকের হিসাব পরিচালনাকারী ব্যক্তিবর্গের নাম, ঠিকানা, পদবি, তাদের স্বাক্ষর, তারপরে ব্যবসায়ের দলিল, দস্তখত প্রদানকারী ব্যক্তি, নামবর্গ, পদবি, অংশীদারদের অধিকার, দায়িত্ব, কার্যের বিবরণ, অংশীদারদের বেতন বিবরণ, নতুন অংশীদার গ্রহণ, প্রয়োজনে বিদ্যমান কোনো অংশীদারকে বহিষ্কারের নিয়ম, কোনো অংশীদার মৃত্যুতে বা অবসরকালে ব্যবসায়ের দায় সম্পত্তি নিরূপণ এবং পাওনা পরিশোধ পদ্ধতি, ব্যবসায়ের আর্থিক বছর শুরু ও শেষ সময়, ব্যবসায়ের বিলোপ সাধন পদ্ধতি, ব্যবসায়ের বিলোপ সাধনের পর সম্পত্তির হিসাব নিকাশ বন্টন পদ্ধতি, অংশীদারদের মধ্যে মতবিরোধ দেখা দিলে তা সমাধানের পদ্ধতি, চুক্তির কোনো পরিবর্তনের প্রয়োজনে তার নিয়ম পদ্ধতি, ব্যবসার সম্ভাব্য শিল্প ঋণ এবং ঋণ প্রদান ও পরিশোধ পদ্ধতি, ব্যবসার প্রধান কার্যালয়, ঋণ গ্রহণ ও পরিশোধ ইত্যাদি। অর্থাৎ চুক্তিপত্র আসলে এমন একটা বিষয় এখানে নেই যেখানে উল্লেখ করা হয় না। এখানে উল্লেখ থাকলে ভবিষ্যতে ঘটতে পারে এমন সমস্ত অনিয়ম বা কার্যাবলী খুব সহজেই এখান থেকে সমাধান করা যায়। তাই চুক্তিপত্র এমন হতে হবে যেখানে একটা ব্যবসা প্রতিষ্ঠানের দর্পণ হিসেবে সেখানে সমস্ত কিছু সুস্পষ্টভাবে উল্লেখ থাকবে। এ সমস্ত বিষয় নেই যা মীমাংসা করা যাবে না, কোনো বিষয়ের সমস্যা হলে এ সমস্ত বিষয় নেই যে এখানে উল্লেখ করা হয় না। তাই চুক্তিপত্রকে আমরা কি হিসেবে অংশীদারি ব্যবসার মূল দলিল, সনদ বা সংবিধান হিসেবে আমরা আখ্যায়িত করি। এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন বোর্ডে আসতে দেখা যায় যে অংশীদারি ব্যবসায়ের মূল দলিল কোনটা, চুক্তিপত্র। ঠিক আছে, তো চুক্তিপত্রের নমুনা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, এখানে আর চুক্তিপত্রের নমুনা দেওয়া নেই, থাকলে আমি দেখাতাম আরও সুন্দর করে। এই নমুনাটা তোমরা একটু খেয়াল করতে পারো, একটা অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রের নমুনা একটু খেয়াল করো। এখানে মেসার্স আলম ট্রেডিং অ্যান্ড কন্ড অংশীদারি চুক্তিপত্র তোমাদের বইয়ের 139 পৃষ্ঠাতে এটা দেওয়া আছে। মেসার্স হাসান ট্রেডার্স 30 ডিজিটাল রোড, ঢাকা এত এত, এটা একটা দেওয়া আছে তোমাদের চুক্তিপত্রের যে নমুনার বিষয়টার কথা।
ঠিক চুক্তিপত্রটা এমন হবে, একটা চুক্তিপত্রের নমুনা। প্রথম পক্ষ থাকবে একজন, দ্বিতীয় পক্ষ থাকবে, তৃতীয় পক্ষ থাকবে। প্রত্যেকটা ছক আকারেও দেওয়া হতে পারে, এটা মার্জিন সহ আরও সুন্দর করে উপস্থাপন করা যেতে পারে। তোমাদের বইয়েও দেখো একটা দেওয়া আছে, ছকটা একটু দেখে নাও, তোমাদের বইয়ে ঠিক এভাবে দেওয়া আছে, দেখেছো? হ্যাঁ, যে কোনো প্যাটার্নে আসলে চুক্তিপত্র হতে পারে। তো এই বিষয়গুলো খেয়াল করে তোমরা চুক্তিপত্র থাকে এখানে চুক্তিপত্র অনুযায়ী প্রতিষ্ঠানের নাম থাকে, প্রতিষ্ঠানের ঠিকানা থাকে, আরও কি থাকে? প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, প্রতিষ্ঠানের উদ্দেশ্য, প্রকৃতি, কার্যারম্ভের তারিখ, মূলধন, মূলধনের সুদ, অর্থ উত্তোলনের সুদ, লাভ লোকসান বন্টন পদ্ধতি, ব্যবস্থাপনা পরিচালনা পদ্ধতি, বেতন কে কত পাবে, ব্যাংকের নাম, হিসাব পরিচালনা, মানে অর্থাৎ ওখানে যা উল্লেখ ছিল সেইগুলোর আলোকে কি কি বিষয় এখানে উল্লেখ থাকতে পারে এইটা। আমরা চুক্তিপত্রের ধারাসমূহ গ্রহণ ও তা পালনের প্রতিশ্রুতি প্রদানপূর্বক যদি অংশীদারি ব্যবসা করতে চাই, স্বেচ্ছায় সুস্থ শরীরে সজ্ঞানে অংশীদারের অদ্য হতে 7 সালের 26 জুন, যেখানে উল্লেখ রয়েছে তোমাদের বইয়ে দেওয়া আছে তারিখ, এখানে 2020 সালের 1 জুলাই বুধবার এখানে তোমাদের উল্লেখ আছে। ঠিক একই তারিখ উল্লেখ করে এরকমের সাক্ষীগণের স্বাক্ষর নিয়ে আমাদের অংশীদারি চুক্তিপত্র কাজ সম্পাদন করতে হয়। এগুলো মূলত অংশীদারি ব্যবসায়ের মানে চুক্তিপত্রের যে একটা বিধির নিয়ম নীতি সেগুলো এখানে দেখানো হলো। আশা করি সবাই তোমরা এগুলো বুঝতে পেরেছো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা খুব সংক্ষিপ্ত কিছু বিষয় আলোচনা করলাম। আলোচিত বিষয়গুলো ছিল অংশীদারি ব্যবসায়ের অংশীদারদের ধরন বা প্রকারভেদ, কেমন অংশীদারি ব্যবসায় হয়ে থাকে। 2 নম্বর ছিল অংশীদারিদের চুক্তিপত্র কি, চুক্তিপত্রে কি কি বিষয় উল্লেখ থাকে। এটা তোমরা বাসায় এইচপি করবে, অংশীদারি ব্যবসার চুক্তিপত্রটা কি এটার একটা এইচপি করবে, ঠিক আছে? তো অনেক কিছু আলোচনা করলাম, তোমরা বাসায় এগুলো পড়ো। আরও যদি খুঁটিনাটি কিছু বাকি বিষয় থাকে সেগুলো আলোচনা করবো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। তো আগামী সপ্তাহে আবার হয়তো দেখা হবে তোমাদের সাথে। আল্লাহ সে পর্যন্ত সবার ভালো থাকুক। সবাই বাসায় ভালো করে পড়াশুনো করো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজ এ পর্যন্তই। স্টে সেফ, স্টে হোম। আল্লাহ হাফিজ।